দর্শক, আজকের সন্ধ্যার বিশেষ আয়োজন টেবিল টক অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। জামিল আহমেদ। আজকে আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন তিনজন বিশিষ্ট ব্যক্তিত্ব যারা টেলিভিশন টক শোতে পরিচিত মুখ। আমি প্রথমেই তাদেরকে পরিচয় করে দিতে চাই আপনাদের সামনে। ঠিক ডান দিক থেকেই ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। অসীম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। এবং এরপরই আছেন ইলিয়াস খান, সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাবের এবং সিনিয়র সাবেক সাধারণ সম্পাদক। ইলিয়াস ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সম্পাদক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা মূলত সমসাময়িক প্রসঙ্গে যখন কথা বলছি গত কয়েকদিন ধরেই, প্রথমে এদিক থেকে প্রিন্স ভাই আপনার কাছ থেকে শুরু করি। বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কতগুলো সংস্কার উদ্যোগ যেমন আমরা শুনছি গণমাধ্যমে, পাশাপাশি প্রথম দিক থেকে একটা কথা ছিল যে এই সরকার 3 মাস বা পরবর্তী কিছু সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করবে অথবা সময় নেবে। এবং যেটি আজকেও একটি গণমাধ্যমে আমরা দেখলাম, আওয়ামী লীগের প্রাক্তন এখন বর্তমান সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ও এটি রিমাইন্ড করছেন অন্য গণমাধ্যমের মাধ্যমে। আপনার কিছু বক্তব্য আমরা প্রথমে শুরু করি। ধন্যবাদ আপনাকে। আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমার বিবেচনায় আপনি পরে যেটা বললেন যে এইটা নিয়ে কোন দল বা কে কী বলল, সেই আলোচনাটা এখন কোনো প্রধান বা প্রধান বিবেচ্য বিষয় বলে আমার বিবেচনায় এই মুহূর্তে এটা কোনো প্রধান আলোচনার বিষয় না। আমাদের বিবেচনায় প্রধান আলোচনার বিষয় হচ্ছে যে এইবার যে সরকারটা গঠিত হয়েছে, এটা মনে রাখা দরকার, এটা কিন্তু সাধারণভাবে আমরা যে ধরনের সরকার, এমনকি অন্তর্বর্তীকালীন বলি, মধ্যবর্তীকালীন যে ধরনের সরকার বলি, সেই ধরনের সরকারও কিন্তু না। এটা মনে রাখা দরকার অন্তর্বর্তীকালীন সরকার, তবে ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচিত একটা, মানে এদের মাধ্যমেই নির্বাচিত, সেই অর্থে বলছি এই ধরনের সরকার, তার মানে বিশেষ ধরনের সরকার। তো যেহেতু বিশেষ ধরনের সরকার, এবং সেক্ষেত্রে আমি যদি ছোট্ট অন্যবাদ দিয়ে একটা ছোট্ট লিঙ্ক আপ করি, যে এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের একটা বড় স্লোগান ছিল যে আমরা যে একটা ফ্যাসিস্ট বা স্বৈরাচারের অবসান ঘটাচ্ছি, যাতে এই ধরনের একটা স্বৈরাচারী ব্যবস্থা ফিরে না আসে। এবং এইখানে যদি ছোট করে লিঙ্ক করি, আমরা বামপন্থীরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি অনেকদিন ধরে একটা সংগ্রাম করছি। সেই সংগ্রামের বক্তব্যটা ছিল দুঃশাসন হটানো এবং ব্যবস্থা বদল। তো এখন এইখানে যে পুরো ব্যবস্থা বদলের কাজ অন্তর্বর্তীকালীন সরকারের না, কিন্তু দুঃশাসনের কিছু বিষয় বা ফ্যাসিস্টিক প্রবণতা হয়ে ওঠার কিছু বিষয় যাতে তারা সম্পন্ন করতে পারে, সেই বিবেচনাই করে যাওয়াটা দরকার। তা সেটাও যদি বলেন একটু পরের আলোচনা, হয়তো ইমিডিয়েট আলোচনা না বললে, আলোচনা বললে একটু ভুল বোঝাবুঝি হবে বলে আমি ছোট করে এটা বলি, ওইখানে একটু যাই। সেটা হচ্ছে ঠিকই এখনো পর্যন্ত যে অবস্থা, তাতে আমরা জানি যে সমস্ত জায়গাতে এখনো মানুষের মধ্যে যে একটু কিন্তু নিরাপত্তাহীনতা, হতাশা, এরকমের জায়গাগুলো কিন্তু এখনো মতো রিকভার হয়নি। আমি যেমন আপনার এখানে স্টুডিওতে ঢোকার পরপরই একটা বাইরের জেলা থেকে একটা ফোন পেলাম যে সেই অঞ্চলে এলাকার মানুষ এক হয়েই তারা দিনরাত এখনো পাহারা দিচ্ছে। এটা ভালো খবর, পজিটিভ খবর, কিন্তু তার মানে বলছে এখন আইন শৃঙ্খলা বাহিনী অন্যরা এখনো যথাযথভাবে নিতে পারছে না। তা মানুষকে এটা আশ্বস্ত করেই প্রথমে এই জায়গাটায় ওনাদেরকে করতে হবে। আর মনে রাখতে হবে মূল কাজটা হচ্ছে গণ অভ্যুত্থানের এই বিজয় তো এদেশের সাধারণ ছাত্র জনতার বিজয়। সুতরাং এমন কাজ তাদেরকে করতে হবে যাতে করে কোনো প্রশ্নবিদ্ধ না হয়। মনে রাখতে হবে এই দল কিন্তু কোনো দলের বিজয় না। সুতরাং এক দলের বাইরে আমাদের অতীতে যেটা ছিল, আরেকটা দল বিজয় লাভ করলো, সব জায়গায় দখলদারিত্ব, চাঁদাবাজি, এই যে সব করে নিল, ওই কাজটা যাতে না করতে পারে, এইটা ওনারা যাতে জনগণের পক্ষ হয়ে কতকগুলো সংস্কারমূলক কাজের উদ্যোগ নিতে পারে। এবং আমাদের দেশে দুর্নীতি একটা বড় বিষয়, আর্থিক সংকটটা এখন একটা বড় সংকটের মধ্যে আছে, সেটা পুনরুদ্ধার করে আগানোর কাজটা করতে পারে। আর সেটা কালকেই করতে হবে এমনটি নয়, কিন্তু এটা মনে রাখতে হবে যে আলটিমেটলি একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিতে হবে। মানে আমরা বলি হুটহাট করে একটা ইলেকশন না, ইলেকশনের আগে নির্বাচন ব্যবস্থা, আমরা বলছি নির্বাচন ব্যবস্থা সংস্কার করে নির্বাচন দেওয়া, কারণ পুরো নির্বাচন ব্যবস্থা ফেল করে গেছে। সুতরাং সেই আলোচনাটাও একটা সময় তাকে শুরু করার কাজটা করতে হবে। তাহলে এই কাজগুলো
করা প্রয়োজন বলে আমরা মনে করি। এবং এই ক্ষেত্রে খালি আপনি ওই যে যেহেতু আপনি আলোচনাতে বলছেন যে কে ওই যে কথাবার্তা বলছে 90 দিন বা এই জায়গাটা বা কোন দেশ বললো বা কিছু, এটা মনে রাখা দরকার। অনেকদিন ধরে দেখবেন যে আমাদের রাজনীতির একটা পাল্টাপাল্টি, এ দল সে দল, এ দল কি বললো ও দল কি বললো, এর মধ্যে ঢুকতে যে এবং টেলিভিশন আলোচনা এটা করতে যে আসল আলোচনা হারিয়ে যায় বলে মনে হয়। সেইখান থেকে বোধহয় আমাদের এটাকে বের হয়ে আসা প্রয়োজন। এই জায়গাতেই আমি একটা বিরতির পরে এসে আরো ডিটেল শুনবো। তার আগে একটা ছোট্ট করে অসীম ভাই একটু জাস্ট একটু যদি আপনি অ্যাড্রেস করেন, সেটা হচ্ছে যে স্পেশাল কাইন্ড অফ যেই টাইমে সরকারটা আসলো তার মূল কাজই ইলেকশন কন্ডাক্ট করা নয়, তার আগে এনাবলিং এনভায়রনমেন্ট তৈরি করার ব্যাপার আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার এশিয়ান টেলিভিশনের দর্শক শ্রোতা যারা আছেন, আমার সহ আলোচক প্রিন্স ভাই এবং সাবেক সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব ইলিয়াস, দুজনেই বিশ্ববিদ্যালয়ের একজন অগ্রজ একজন অনুজ, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটা মুক্ত পরিবেশে কিন্তু আজকে কথা বলছি। প্রিন্স ভাই যে কথাগুলো বলেছেন আমি সেগুলিকে এন্ডোর্স করি, তার সঙ্গে একটু অ্যাড করি যে এই সরকারটা আপনার এসছে মানে কি, আপনার এই যে আমরা যখন বলতাম বা আওয়ামী লীগ যখন 2/3 আপনার সংখ্যাগরিষ্ঠতা পেল 2008 সালে, আমরা তখনও বলেছিলাম যে এটা একটা ব্লু প্রিন্ট ছিল, একটা পার্শ্ববর্তী দেশের একটা ব্লু প্রিন্ট ছিল যে 2/3 হলে যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে সন্নিবেশিত হয়েছিল সেটা বাতিল করার একটা চেষ্টা তখন থেকেই ছিল। আদালতের কাঁধে বন্দুক রেখে আদালতকেও কিন্তু বিতর্কিত করা হয়েছে, যেটা পার্লামেন্টে 2/3 যদি আপনি করতে পারেন। তার মধ্যেও অনেক কিছু আছে, সে পুরনো কথাগুলো না বলে একটা জিনিস বলি যে সংবিধান কার জন্য? মানুষের জন্য। আমাদের যে বর্তমান প্রধান বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতি, ওনার শপথ ওনার রিসেপশন যখন আইনজীবীরা ওনাকে রিসেপশন দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন যে এই সরকার যেটা, এটা হচ্ছে যে সোর্সটা হচ্ছে যে আপনার আর্টিকেল 7 অফ আওয়ার কনস্টিটিউশন, সলেন এক্সপ্রেশন অফ পিপলস উইল, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনটাই হচ্ছে আপনার ক্ষমতার উৎস। আর্টিকেল 7-এ সেটা আছে। তার মানে এই সরকারটা ভেরি মাচ কনস্টিটিউশনাল। আপনার তত্ত্বাবধায়ক, ইন্টারিম, অমুক তমুক যে নামেই ডাকেন না কেন, আপনি যে কোনো সরকারি যুগের চাহিদা, মানুষের চাহিদা অনুযায়ী যখন হবে। আমি একটু পজ দিয়ে আমরা একটা খুব শর্ট ব্রেক নিয়ে আবার ফিরে আসছি আলোচনায়। দর্শক আপনারা আশা করছি আমাদের সাথেই থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আজকে আমাদের সাথে স্টুডিওতে 3 জন আলোচক উপস্থিত আছেন, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, ইলিয়াস খান এবং রুহিন হোসেন প্রিন্স। আমরা যেই আলোচনায় ছিলাম অসীম ভাই, যে আপনি শেষের দিকে কিছুটা বোধহয় র্যাপ আপ করতে চাইছিলেন, সেই আলোচনাটি শেষ যেটা বলছিলাম যে আপনার এই যে ইন্টারিম গভর্নমেন্টটা কত দিনের জন্য, এটা তো আর সংবিধানে কোনো সন্নিবেশিত কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে পিপলস নিড, এবং নিডটা কি, কেন আপনাকে ফ্যাসিস্ট একটা রিজিমকে মনে করেন আমরা পরাভূত করে আপনার রেস্টোরেশন অফ ডেমোক্রেসির যে পথটা, সেটার একটা নির্দেশনা ওনারা দিতে পারবেন। সেজন্য প্রিন্স ভাই যেটা বললেন যে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, যেমন সরকারের অনেক সচিবরা আছেন যারা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছে, যেখানে আপনার বঞ্চিত করা হয়েছে, অনেককে চাকরি থেকে আপনার অব্যাহতি দেওয়া হয়েছে, পদাবনতি করা হয়েছে, তাদের তো মনে করেন যে একটা অধিকার আছে। তারপরে আপনার যারা এই যে চুক্তিভিত্তিক নিয়োগে আছেন তাদের বাতিল করতে হবে। আপনার যে ডেডলক হয়ে আছে, ওএসডি হয়ে আছেন, শত শত আপনার অফিসাররা আছেন বিভিন্ন বিভাগে, তাদেরকে আনতে হবে। দক্ষ যোগ্য যারা আছেন তাদেরকে বসাতে হবে। প্রথম আমরা নির্বাচন কমিশনের কথা বলি, যে নির্বাচন কমিশনার আপনার ঘুমিয়ে থাকেন, চিফ ইলেকশন কমিশনার ইলেকশন দিন ঘুম থেকে উঠে বলেন যে 38% 32% ভোট হয়েছে। এই ধরনের কথাবার্তা যারা বলেন, যারা আপনার সরকারের আজ্ঞাবহ, নামে ইন্ডিপেন্ডেন্ট, আমাদের নির্বাচন কমিশন ইন্ডিপেন্ডেন্ট আপনার, কিন্তু সরকারের ইশারা ছাড়া চলে না। আমি রেফারেন্সটা দিচ্ছি যে মাননীয় প্রধান বিচারপতি জাস্টিস রেফাত আহমেদ সাহেব বলেছিলেন যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ার কথা বলেছেন উনি। বিচারক যদি নিজেকে ইন্ডিপেন্ডেন্ট মনে না করেন তাহলে আপনার ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি কখনো এনশোর করা যাবে না। ঠিক সেম জিনিস এই নির্বাচন কমিশন আপনার বেহায়া, আরও আগে কিন্তু তাদের পদত্যাগ করা উচিত ছিল। আপনার যে কোনো জায়গায় যান, পুলিশের মধ্যে যারা রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে, যারা সরকারের হুকুম তামিল করেছে, অবৈধ হুকুম তামিল করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তার মানে ইলেকশনের আগে এই ইনস্টিটিউশনাল রিফর্মগুলো অনেকগুলো কাজ প্রয়োজন আছে। তাহলে আমাকে একটা কথা বলেন যে 16 বছরের যে জঞ্জাল আপনার, যে সমস্ত অপকর্মগুলো করেছে, একটা জিনিস আমি বলি, এটা তো আপনি একসঙ্গে করতে পারবেন না। তারপরেও একটা জিনিস, মানুষের আকাঙ্ক্ষা যেটা, যে একটা রিজনেবল টাইমের মধ্যে নির্বাচন, একটা গণতান্ত্রিক সরকার নির্বাচিত হোক, সে যেই আসুক না কেন, যারাই আসুক না কেন, তাতে তো আমাদের কোনো আপত্তি নেই। আমি একটা কথা বলি যে ছাত্র জনতার আন্দোলন হয়েছে, দেখেন একটা আমার বড় ভাই আপনার একটা স্ট্যাটাস দিয়েছিল, বাই ইউজিং এ ব্যাড ওয়ার্ড, ব্র্যাকেটের মধ্যে রাজাকার, দিস গভর্নমেন্ট রুল দিস কান্ট্রি ফর 16 years. By using the same word, bad word, রাজাকার,
দে কুডন্ট ইভেন সাস্টেইন ফর 16 days। তো এই জিনিসটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট, যে স্থান কাল পাত্রভেদে এটা কি হয়। এখন আপনার দেখেন পুঞ্জীবিত ক্ষোভগুলা, যে অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম করা হয়েছিল বিএনপির নেতাকর্মীদেরকে, বিরোধী মত পথের যারা ছিলেন তাদের উপরে 16 বছর ধরে শত শত, আমাদের 1100-র উপরে নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে কয়েক হাজার নেতাকর্মী, লক্ষাধিক মামলায় আপনার অর্ধ কোটির উপরে আসামি ছিল। আমি নিজে 82টা মামলার আসামি। আপনার এই যে আমাদেরকে দমন পীড়ন করতে করতে পৈশাচিক কায়দায় আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, তখনই কিন্তু সরকার তাদের যে ফ্র্যাঙ্কেনস্টাইনের যে ক্যারেক্টারটা, দুর্নীতি করেছে, মানি লন্ডারিং করেছে, আপনার ব্যাংক লুট বলেন, ভল্ট লুট বলেন, শেয়ার বাজার কেলেঙ্কারি বলেন, সাধারণ মানুষের উপরে যে জুলুম নির্যাতন, এই সমস্ত কিছু কিন্তু পাইল আপ হয়েছে 16 বছরে। সেটাকেই কিন্তু কাজে লাগাতে পেরেছে সাধারণ ছাত্রছাত্রীরা করেছে। এবং সেটা এই জন্য বলবো, বাংলাদেশের 18 কোটি মানুষের অবদান আছে এই আন্দোলনে। তবে সাধারণ ছাত্ররা যে বুকে, আপনার আবু সাইদ যে বুকে সাহস, একজনকে গুলি করলে বন্ধুর লাশ না ফেলে বরং সামনের দিকে বুক এগিয়ে দিয়েছে, বুক চেতিয়ে দাঁড়িয়েছে যে কয়টা গুলি করতে পারবে। এই যে অদম্য সাহস, রাইট, এই জায়গা থেকেই আমরা আমাদের পরিবর্তনটা পেয়েছি। ইলিয়াস ভাই, এই কথাতে আমরা যেহেতু সামনের দিনের কথা চিন্তা করছি, আপনার কিছু অ্যানালিসিস আমাদের সাথে শেয়ার করেন যদি। না, আমরা একটি ভালো নির্বাচন চাই, কারণ গত 16 বছরে যে দুর্বিনীত শাসন চলেছে, প্রিন্স ভাই একটু আগে বলেছেন চমৎকার করে, যে নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠানো হয়েছে। ধরলাম পার্লামেন্টে দুর্নীতি করলো, ওকে, স্থানীয় সরকার কোথাও নির্বাচন আছে? এবং ট্রেড বডি, আপনি নিশ্চয়ই জানেন, আমরা যখন সাংবাদিক শুরু করি, ট্রেড বডিগুলোর নির্বাচন ছিল খুব প্রতিদ্বন্দ্বিপূর্ণ। এই যে প্রফেশনাল বডি, ধরুন এবার হাইকোর্টে, সুপ্রিম কোর্টে কী হচ্ছে আমরা কিন্তু জানি। ধরুন এফবিসিসিআই, ডিসিসিআই, বিএমএ, তারপরে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট, কোথাও কোনো নির্বাচন নেই। বিশেষ জায়গা বিজিএমইএ খুব কাভার করতাম, খুব আনন্দ নিয়ে আমরা, যে ব্যাপক একটা উৎসব ভাব ছিল। এখন কিন্তু সেটি নেই। এলাকার মসজিদের যিনি সভাপতি হবেন, যে সবচেয়ে ওই এলাকায় বড় চাঁদাবাজ বা ওই এলাকার বড় নেশাখোর, তাকে মসজিদের আওয়ামী লীগের নামে সভাপতি বানান। স্কুলের কমিটিতে নাম লিখতে পারে না, এমনকি স্কুল কলেজের কমিটিতে আছে। সুতরাং এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে, যে কথাটি অসীম ভাই বলেছেন এবং প্রিন্স ভাই বলেছেন, রাষ্ট্র সংস্কারের প্রয়োজন আছে। তবে আমরা একটা আশা করতে চাই, যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং সেই নির্বাচনটি যাতে সুষ্ঠু হয় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই আপনি দেখুন, স্টেজে উঠে ওসি সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব নৌকার পক্ষে সরাসরি ভোট চায়। এটি কোনো গণতান্ত্রিক, কোনো সভ্য দেশে এটি চিন্তা করা যায়? এটি কিন্তু যায় না, কিন্তু তাদের কিন্তু কোনো শাস্তি হয় না। সুতরাং জঞ্জাল ভর্তি সব জায়গায়, সব প্রতিষ্ঠান নষ্ট করে ফেলেছে। এই যে বিসিএস ক্যাডারদের আমরা সম্মান করতাম, এখন দেখলেই বুঝি এটা আবেদ আলী ক্যাডার না আসল ক্যাডার। আমরা কিন্তু আমাদের কিন্তু সন্দেহ জাগে। এবং আবেদ আলী ক্যাডার যে আছে, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছি, ওসি ডিসি তারা যে দলীয় ড্রাইভার। এবং খুব একটি বিষয় লক্ষ্য করবেন, এই যে বলেছে যে সাবেক প্রধানমন্ত্রী বলেছেন তার পিয়ন 400 কোটি টাকা ইনকাম করেছে, হেলিকপ্টার চলে না। আর কারো কিন্তু শাস্তি হচ্ছে না। 400 টাকা কীভাবে ইনকাম করলো, তাকে সাপোর্ট কারা করেছে, কিন্তু হয় না কিন্তু কিছু। সেটা পত্রিকায় আসার পরে উনি বললেন যে 6 মাস আগে তো তাকে আমি বিদায় করেছি, তাহলে 6 মাস আগে তো আপনি বলেন। তারপরে আবেদ আলী সাহেব তিনি যে প্রশ্ন ফাঁস করেছেন, আপনি যখন একটু আগে বললেন যে আপনারা অনেক নিউজ কভার করতেন এবং রিসেন্ট ঘটনাগুলিতেও এনবিআর এর মেম্বার বলেন, এক্স আইজিপি বলেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু মিডিয়া প্লেড এ রোল। তারাই কিন্তু নিউজগুলিকে প্রথম ব্রেক করেছে। এবং কারো কোনো দুর্নীতি নাই, যখন মিডিয়া বলে তখন দুর্নীতি আছে। এমনি এই যে বেনজির সাহেব আপনি যেটা বললেন, উনি যে টাকা দুর্নীতি করেছেন, ঠিক একদিনই করেছেন? নিশ্চয়ই 12 বছর, 10 বছর বা আরও বেশি সময় লেগেছে। এবং তিনি এই সরকারকে অবৈধভাবে টিকে রাখার জন্য চেষ্টা করেছেন, সেই পুরস্কার কিন্তু তাকে দেওয়া হচ্ছে। এবং আমরা কিন্তু জানি যে অসীম ভাই সম্প্রতি কি ক্ষমতার চেঞ্জে কি তার এই ঘটনাগুলিও পাশ কেটে গেল মনে হচ্ছে যে খুব আলোচিত ছিল? এগুলো পাশ কাটাবে না। এখন একটি পিপলস উইলের সরকার এসছে, আমরা আশা করতে চাই যে তারা যথাযথ ব্যবস্থা নেবে। এবং বাংলাদেশে আগামী পলিটিক্স কিন্তু একটু ডিফারেন্ট হবে বলে আমি মনে করি। কারণ আমাদের ছাত্র সমাজ, আমরা কিন্তু এক পর্যায়ে হতাশ হয়ে গিয়েছিলাম যে এই দুর্বিনীত এই স্বৈরাচার, যেমন ইরশাদকে আমরা স্বৈরাচার বলে, আমরা 3 জনই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। ইরশাদের চেয়ে এটা 5000 গুণ বড় স্বৈরাচার। কত মানুষ হত্যা করেছে এরশাদের আমল, কজন লোক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এরশাদ সাহেবকেও পালাতে হয়নি কিন্তু, এবং বাংলাদেশে কেউ কিন্তু পালিয়ে যায়নি। ধরুন 96 সালে যে জ্বালা পোড়ানোর আন্দোলন আওয়ামী লীগ করেছে এবং তাদের সহযোগীরা, কিন্তু বেগম জিয়া তিনি কিন্তু
চিন্তাও করেননি যে আমার পালিয়ে যেতে হবে, এবং বরং তিনি দেশে ছিলেন। তারপর এরশাদ সাহেব এত বড় স্বৈরাচার, তিনি কিন্তু পালিয়ে যান, তারও কিন্তু গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে পতন হয়েছে। এবং দুদিন আগে বললেন যে শেখ মুজিবের মেয়ে পালিয়ে যায় না, শেখ হাসিনা পালিয়ে যায় না, পালাতে জানে নিয়তির এত পরিহাস যে তার দুদিন পরে তিনি পালিয়ে গেছেন। সুতরাং আমাদের উপলব্ধির সময় আসা উচিত, উপলব্ধি করা উচিত হোয়াট অ্যাবাউটিজমের মধ্যে যেন না থাকে। আমরা যেমন আওয়ামী লীগের বন্ধুদের সঙ্গে যখন আমরা বসতাম টকশোতে, আমি জানি না এখন আসেন কিনা, আগে বিএনপি কি করেছে এই কথা বলতো, তোমরা তো এত ভালো। এবং একটু আগে অসীম ভাই ইংরেজি থেকে একটি কথা বলেছে, এই সব মানুষকে রাজাকার, পক্ষে না গেলেই যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তিনিও নাকি রাজাকার। তারপর মেজর জলিল সাহেব, ওনার বাড়ি এবং আমার বাড়ি একদম পাশে, একদম সেক্টর কমান্ডার ছিলেন, তিনিও নাকি রাজাকার। ইভেন বঙ্গবীর কাদের সিদ্দিকী যখন আওয়ামী লীগ থেকে বেরিয়ে গেলেন তাকে নিয়েও প্রশ্ন তুলেছে। এই অপরাধের শাস্তি হয়েছে এবং বাংলাদেশের মানুষ যে জেগে উঠতে পারে সেটিকে যুগে যুগে প্রমাণ হচ্ছে, এবারও প্রমাণ হচ্ছে। এবং এই জায়গাতে ধন্যবাদ ইলিয়াস ভাই। প্রিন্স ভাই, এই যে একটা দেখা যাচ্ছে সবার মধ্যে একটা নেশন বিল্ডিং এর একটা, আপনি বলছিলেন যে শুধু ইলেকশন নয়, তো আলটিমেটলি এটার তো একটা স্কোপ অফ ওয়ার্ক ঠিক করা দরকার যে এই গভর্নমেন্ট আসলে কি করবে। সীমানা তো অনেক বড় না বটি, এটা একটু হয়তো সময় বলতে আমার বিবেচনায় সময় কিন্তু একেবারে কম না, বেশ কয়েকদিন হয়ে গেল। আসলে অনেকগুলো কাজ হিসাব করলে কথার কথা আমি যদি ধরি, ওনারা নিশ্চয়ই এই কাজটা করবেন, কারণ আমাদের সাথে বৈঠকে আমরা বলেছি যে আপনারা কাজের লিস্ট করেন, হয়তো কথার কথা 100টা করলেন, 100টা আপনি করতে পারবেন না, অগ্রাধিকার ভিত্তিকে শুরু করেন। কারণ কিছু কাজ হচ্ছে আপনাকে এখনই করতে হবে, কিছু কাজ হচ্ছে আপনি শুরু করে ট্রেনে উঠাইতে হবে। ট্রেনে উঠানোর আগে তো রেল লাইনটাকে, যেমন সেদিন বললো ভালোই, যে আগে লাইনটা যদি ক্ষত থাকে মেরামত করে আপনি ট্রেনে উঠাই দিয়ে যান, এই কাজগুলো করতে হবে। এবং সেইটাকে আমার বিবেচনায় জনগণের কাছে দৃশ্যমান করা দরকার এবং জনগণের আস্থা অর্জন করা দরকার। শুধু দৃশ্যমান করলে না, উনি যে কাজটা করছেন আমরা যাতে আস্থা পাই যে না এই কাজটা উনি করে যাবেন। ধরুন এইখানকার আলোচনার থেকে আমি 2টা আলোচনা নেই, যেটা আপনি একটু মাঝে একটু বললেন বোঝার জন্য, যে এই যে এত অবারিত লুটপাট, তাহলে এটা কি ঢাকা পড়ে যাচ্ছে? তাহলে ওটা কিন্তু দেরি আর করা যাবে না, অন্য কাজের থেকে জরুরিভাবে করতে হবে, যে তাহলে বুঝবে যে না এইখানে ওই যে কি আবেদ আলী বলেন আর ওই যে বেনজির বলেন আর মেম্বার দেখলাম স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছে, তার মানে উনি একটা এক্সিট ওয়ে খোঁজ করবেন। এই জায়গাগুলো করতে দেওয়া যাবে না, করতে দেওয়া যাবে না। তাহলে এইখানে হচ্ছে ক্ষিপ্রতার সাথে নির্মোহভাবে, নির্মোহ কথাটা বললাম কারণ বাংলাদেশ এই আত্মীয় স্বজন খাতের এই সে লবিং করে অমুক করে, এই জায়গাতে একেবারেই বন্ধ করে দিতে হবে। তাহলে এই একটা কাজ। আর একটা কাজ এইখানে যে ব্যারিস্টার সাহেব যেটা বললেন যে আমাদের প্রতিষ্ঠান তো শেষ বটেই, তো প্রতিষ্ঠান মানে তো সেইখানে তো কতগুলো ব্যক্তি তারা তো এটাকে পরিচালনা করে, তাই না? এইখানে ব্যক্তিগুলো যেগুলো আছে আপনার, এগুলো তো বলা যায় কি বলে যে এত হজবর বললেও ভুল হয়, যে এমনভাবে দলীয়করণ করা হয়েছে। তাহলে এখন কিন্তু আপনাকে করাটা একটু অন্য চ্যালেঞ্জ কোনটা দেখেন, আপনি ওই দলীয়করণ লোক বাদ দিয়ে পাল্টা দলীয়করণ যাতে না হয়, যার জন্য আমরা ওই দিনও বলেছি যে প্রথমে আপনাকে নির্মোহভাবে নির্দলীয় যোগ্যতা সম্পন্ন মানুষকে খুঁজে বের করে তাকে দায়িত্ব দিতে হবে, যাতে করে কোশ্চেন না করতে পারে। এখন ধরেন আপনি একটা রিপ্লেস করার কাছে এমন একটা দিলেন সেও দলীয়, তাহলে কিন্তু এনাদের সম্পর্কে কোশ্চেন আসবে, তাহলে এই জায়গাটা কিন্তু খুবই ক্ষতিকর হবে। এবং আরেকটা জিনিস আমরা মনে করি সেটা হচ্ছে যে এইবার যে ছাত্র জনতার যে অভ্যুত্থান হলো, খালি এটা কিন্তু অভ্যুত্থান অন্য যে কোনো অভ্যুত্থানের থেকে এর অনেকগুলো নিশ্চয়ই ভবিষ্যতে এগুলো আরও মূল্যায়নের মধ্যে অনেক কথাগুলো আসবে। আমি অত দূরে যাচ্ছি না, ছোট্ট একটা কথা খালি 2টা শব্দ বলে এখানে আমি থামি। একটা হচ্ছে ধরুন এইবারের তো যেভাবে ছাত্ররা নেমে আসলো, ছাত্রছাত্রীরা পরে বাবা মাই নিয়ে এসে তাকে দিয়ে গেল এবং বাবা মা পাহারা দিল তারাও সাথে থাকলো, যেটা ধরেন হয়তো 69 অন্য জায়গায় শ্রমজীবী মানুষ অন্যরা ছিল, 90 বিভিন্ন শ্রেণী সংগঠন তার দাবিতে ছিল, এইবার ওইগুলো হয়তো ছিল না, কিন্তু এই যে জনগণের এই স্রোতটা ছিল এটি একটি। আর সর্বশেষ কারোর কথা বলার দরকার নেই, পুলিশের সাম ইকবাল, ওই যে একটা কি দেখছি এখন আসছে যে সে আমাদের দেখাচ্ছে যাকে গুলি করা হয় সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছে যে স্যার গুলি করলে ভয় পাচ্ছে না, সে চলে যায়, যে আহত হয় সে, কিন্তু আরেকজনের সাথে থাকে। এইটা একটা মানে সিরিয়াস ঘটনা। আমি একটু এটার আইনগত দিকটা, যেহেতু আমাদের মধ্যে অসীম ভাই, এটা কতটা ন্যাক্কারজনক যে এটা আবার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেটা দেখে এন্ডোর্স করছেন। হ্যাঁ, দেখে কোনো ভূমিকা কিন্তু কোনো এই অপরাধে তো এটা তো হচ্ছে যে আপনার ওনারা তো তারা তো আপনার অর্ডার ছাড়া এটা করেনি। হ্যাঁ, তাহলে প্রথম কথা হচ্ছে যে অর্ডারটা পালন করছে সে বলছে যে সে গুলি করছে যে আপনার
ফোর্সটা অ্যাপ্লাই করবেন আপনার রিজনেবল ফোর্স হতে হবে, প্রপোর্শনেট হতে হবে, ডিসপ্রপোর্শনেট হবে না। যেমন আবু সাইদ আপনার নিরীহ বলেন, অনেক বেশি সাহসী মানুষ, নিরস্ত্র ছিল, তাকে আপনার একটা না দুটো না তিনটা চারটা গুলি নরমাল যদি রবার বুলেট ইউজ করতে তাহলে তো এটা হয় জিনিস ছিল। তাহলে এটা তো কারো অর্ডারে করেছে, এবং যাদেরকে দেখানো হচ্ছে তাদের অর্ডার সে ক্যারি আউট করেছে, তাহলে তাদেরকে এইডার, অ্যাবেটার, খুনের আশা মানে আপনার হত্যাকাণ্ডের পারফর্ম করার পরে ওইটাই উনি কনফার্ম করছেন যে করা হয়েছে। হ্যাঁ, পুলিশ কনস্টেবল বা পুলিশ অফিসার যে অর্ডারটা ক্যারি আউট করেছেন, সরাসরি যিনি গুলি করেছেন, সে যেমন মার্ডারের জন্য আপনার দায়ী, ঠিক তেমনই যাদেরকে দেখাচ্ছেন, যেমন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কমিশনার বলেন, আইজিপি বলেন, তারা সকলেই কিন্তু এই হত্যা মামলার আসামি হবেন, এমনকি প্রধানমন্ত্রী তিনি নিজেও হবেন। তার কারণটা হচ্ছে আপনার ওই যে আমরা বলি না যে ডিরেক্টিভ মাইন্ড এন্ড উইল, এবং এটি কিন্তু এবেটার হিসেবে তারাও কিন্তু এটি কিন্তু ইয়াং জেনারেশনের বড় একটা ডিমান্ড, যে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এই জিনিসগুলো অ্যাড্রেস করা। এই ক্ষেত্রে কি আপনি মনে করছেন যে রিসেন্ট যেই আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এটি তো যে প্রিন্স ভাইয়ের সঙ্গে আমি কিন্তু খুবই আপনার মনে করি, বলে যে জাস্টিস ডিলাইড, জাস্টিস ডিনাইড, অথবা বলে যে জাস্টিস ডিলাইড, জাস্টিস বাড়ি, আপনার মনে করেন যে এই কারণে এগুলো ফ্রেশ, এই ক্ষতগুলো আমাদের মেমোরিতে ফ্রেশ থাকতে থাকতে যদি আমরা এগুলোর ব্যবস্থা না নিই, তাহলে কিন্তু দেখা গেছে যে সবার কি আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা কি, যে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, তাই না? এই দুর্বৃত্তের শাসন হয়েছে, আপনার পিশাচের মতো মানুষ হত্যা করেছে, সেই বিচারগুলো করতে হবে। দুর্নীতির কথা প্রিন্স ভাই বলেছেন, আমরা সকলেই বলি যে এত হাজার লক্ষ 93 বিলিয়ন ডলার আপনার দেশ থেকে চলে গেছে, তাহলে আপনার এটা কারা নিয়েছে, কারা লুট করেছে? আপনার বিভিন্ন সময় পত্রপত্রিকায় এসছে। ইলিয়াস একটা কথা বলেছেন, প্রধানমন্ত্রী বললেন যে 6 মাস আগে আমি তারে চাকরির থেকে বের করে দিয়েছি 400 কোটি টাকা। এটা পত্রিকা আসার পর আপনারা মানে মিডিয়ার বন্ধুরা আপনার এটা যখন বের করেছেন, তখন তিনি বললেন যে 6 মাস আগে আমি বের করে দিয়েছি। তার মানে আপনি তো 6 মাস আগে জানতেন, আপনি তো বলেননি, তাহলে আপনি তার ব্যবস্থা নেননি। বেনজির সাহেবের নামে জাস্ট বের করে দেওয়ার মতো ব্যাপার কিনা, এটা তো তার না, সেটাই তো মানে আপনি তো জানেন, তার মানে আপনি তো সায় দিয়েছেন, আপনি প্রভু ছিলেন, সে আপনার ভৃত্য ছিল, আপনার ভৃত্য 400 কোটি টাকা কামিয়েছে, কারণ আপনি তো জানেন যে আমি তো 4 লক্ষ হাজার কোটি টাকা মেরেছি, ও নাহলে 400 মেরেছে, তাতে কি আছে? এই জন্য আপনি তাকে এক্সোনারেট করে দিয়েছেন, মাঝখান দিয়ে আপনারা ভেজালটা লাগাই দিয়েছেন, আপনারা পত্রিকা ছাপাই দিয়েছেন। কিন্তু আমি বলছি যে আপনারা এরকম একটা ইনস্টেন্স দিয়েছেন, বেনজির সাহেবেরটা আপনারা দিয়েছেন। বেনজির সাহেব যে আপনার প্রকাশ্যে এয়ারপোর্ট ক্রস করে গেলেন, এখন যে সিসিটিভির ফুটেজগুলো আসছে, তাহলে কেন দিল সরকার যেতে? কারণ সে তো সরকারের আজ্ঞাবহ হয়ে সমস্ত আকামগুলো করেছে। কমিশনার ছিলেন, পুলিশের আইজিপি ছিলেন, র্যাবের মহাপরিচালক ছিলেন, সমস্ত যত দুর্বৃত্তায়ন, মানুষ খুন, গুম, সমস্ত কিছুর আপনার অংশীদার ছিল, যে পালন করেছে সরকারকে টিকিয়ে রাখার জন্য। অতএব সে তো ওইটুকু ডিজার্ভ করেই, যার কারণে তাকে আপনার যেতে দেওয়া হয়েছে। রাইট, এই জায়গাতে ধন্যবাদ আসলে। আমি একটু ইলিয়াস ভাই, একটা কথা যেটা বারবার আসছে যে কিছু গণমাধ্যম সৎভাবে কাজ করেছে, অনেকেই করেনি, যেগুলো নিয়ে এখন অনেক কথা উঠছে, যে বিভিন্ন প্রেস কনফারেন্সে অনেকে তাদের স্তুতি কিংবা যেই কাজগুলি করেছে সেগুলি নিয়ে ব্যাপক হাসাহাসি হয়। ছিল একটা হাসির খোরাক। প্রধানমন্ত্রী যে প্রেস কনফারেন্স ছিল, এটা তো প্রেস কনফারেন্স না, এটা আমরা বলেছি স্তুতি সমাবেশ। সেখান থেকেই তো এই শব্দগুলো স্পার্ক করলো, যে প্রশ্ন থেকে এই যে রাজাকার, এগুলি আসলে এটা আমি বলি, আমি এই কথাটা শুরুতে আমি বলতে চাই যে সাধারণ ছাত্র বা জনতা যে বিভিন্ন টেলিভিশন সাংবাদিক গাড়ির উপর আক্রমণ করেছে, এটা ক্ষোভ থেকে করেছে, তারা কিন্তু দায়ী না। ধরুন আমি এই প্রতিষ্ঠানে চাকরি করি, আমার মালিক নানা ধরনের ধান্দা সরকারের কাছ থেকে নিচ্ছে, এটা তো আমি দায়ী না। আমি অফিসে গিয়ে ফুটেজ দেবো, কোনটি চালাবেন না কোনটি চালাবেন সেটি তো তাদের সিদ্ধান্ত। এই সাধারণ সাংবাদিকদের উপরে এই ধরনের আক্রমণের আমি নিন্দা করি, এবং আপনি জানেন যে 5 জন সাংবাদিক নিহত হয়েছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাট মিডিয়ার কিন্তু একটা লেসন আছে, তাদের শিখতে হবে। আর এই ঘটনা, এইটা কথা আসছিলাম যে এই ঘটনা থেকে মিডিয়ারও তো শেখার আছে, অনেক কিছু নিশ্চয়ই শেখার আছে। যে আমি যে বললাম যে এই ধরনের প্রেস কনফারেন্স কোনোদিন কেউ বাংলাদেশে দেখেনি, আমরা টেলিভিশনে বসে থাকতাম, ওনার প্রেস কনফারেন্স কিন্তু অনেকেই দেখতে চান না, কিন্তু দেখতে চাইতেন যে তেলটা কিভাবে একটা বিনোদনের বিষয় ছিল, মানে বিস্মিত হতাম। অনেক সিনিয়র সাংবাদিক, অনেকের নামও হয়ে গেছে তেল। আমি নিশ্চয়ই, আমি আর এখানে স্টুডিওতে বলতে চাই না যে উনি কেন নোবেল পুরস্কার পান না, পারলে নোবেল কমিটিকে বাতিল করে দেয়। এখানে শুধু সাংবাদিকরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রথম আলো পত্রিকা বন্ধ করে দেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়েছে। তারা ডক্টর ইউনূসের নোবেল প্রাইজ বাতিলের জন্য মানব একমাত্র বাংলাদেশে এটা হয়েছে। হ্যাঁ, অনেক হাস্যকর
আমাদের কিন্তু এক পর্যায়ে ভয় হচ্ছিল, আমি যেটা আগেও বলেছি, যে এমন বেনিফিশিয়ারি সৃষ্টি করেছিল সব জায়গায় বিশ্ববিদ্যালয়। দেখুন এখন ঢাকা পাবলিক বিশ্ববিদ্যালয় ভিসি কারা হচ্ছে, আমি আসার সময় আলাপ করতেছিলাম যে এরশাদের সময় কিন্তু এরকম ছিল না, এত লো কোয়ালিটির ভাইস চ্যান্সেলর বা অন্যান্য যে বিভিন্ন পদে বসেছে এরকম কিন্তু কোনোদিন ছিল না। তারপর দেখুন আমাদের সময় আমি প্রিন্সিপালের সাথে আলাপ করতেছিলাম যে আমরা যখন সাংবাদিকতা শুরু করি ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট সবাই সমাবেশ করতো, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াতাম কোনটা কাভার করব। এখন কিন্তু কোথাও নাই, পুরো বিশ্ববিদ্যালয়গুলো দখল। এখন তো চর দখল না, আমি জানি না এর আরও বড় টার্ম কী আছে, বিশ্ববিদ্যালয় কী অবস্থা করেছে। তবে খুব স্বস্তির বিষয় যে যারা এসব অত্যাচার নির্যাতন করেছে তারাও কিছুটা শাস্তির শিকার হয়েছে, অনেকেরই নানা কিছু আমরা কি বলে ডিজিটাল মিডিয়ার কল্যাণে দেখেছি। সুতরাং আমাদের রাজনীতি পরিবর্তনের সময় এসছে। অসীম ভাই যেটি বলেছেন যে এখন যারা ক্ষমতায় আছেন তারা একটি ভালো সরকার গঠনের জন্য যা যা করা দরকার সেই ব্যবস্থা নেবেন এবং পরবর্তী নির্বাচিত সরকার তারা সেটি পূরণ করবেন। কারণ এই আন্দোলন যে শিক্ষার্থীরা করেছে তারা কিন্তু ভোট দিতে পারে না, তাদের বয়স ধরুন 18 থেকে 20 বা 25, অনেকে ভোটার আছে কিন্তু কোনোদিন ভোট দিতে পারে না, পার্লামেন্টে পারে না, উপজেলা পরিষদে পারে না, ইউপিতে পারে না, কোনো ভোটই তারা জীবনে দিতে পারেনি। সুতরাং তাদের কিন্তু একটা ক্ষোভও ছিল এবং সাধারণ মানুষের একটা ক্ষোভ আছে। এবং আমি যে কথাটা আগে বলেছি যে নির্বাচনকে যে এভাবে নির্বাচনে পাঠায় এটা তো উত্তর কোরিয়ার চেয়ে তো খারাপ আছে। চায়নায় কিন্তু নির্বাচন হয়, আমি চায়না থেকেছি, চায়নার নির্বাচন হয় কিন্তু সেটি অন্য সিস্টেম। এবং আপনি দেখবেন একটি খুব কাকতালীয় ব্যাপার যে সকল অটোক্রেটিক দেশগুলো এই সরকার কিন্তু সাপোর্ট করতে। আপনি চায়না, রাশিয়া যেখানে কোনো ভোট টোট কিছু নাই, ভারতে এখন যে সরকার আছে ভোট হয় ঠিক, সবই ঠিক আছে, বাট সেখানে সাম্প্রদায়িকতা কীভাবে বিরাজ করে আমরা জানি। উত্তর কোরিয়া সাপোর্ট করেছে, ভেনেজুয়েলা সাপোর্ট করেছে, কিন্তু কোন গণতান্ত্রিক দল এবং গণতান্ত্রিক দেশ এই সরকারের পক্ষে কিন্তু ছিল না। কিন্তু তারা ভেবেছে আমরা মারপিট করে চিরদিন ক্ষমতায় থাকবে। এবং আরেকটি ইতিহাস যেটা আপনাকে বলে দিই, এই ভূখণ্ডে এত স্বল্প সময়ে 1827 সালে সিপাহী বিদ্রোহ, 57 সালে সিপাহী বিদ্রোহ ছাড়া এবং মহান মুক্তিযুদ্ধের সময় এছাড়া কিন্তু এত হত্যাকাণ্ড কোনোদিন শুধু বাংলাদেশ না, অল্প সময়ের মধ্যে এত অল্প সময়ের মধ্যে কোথাও কিন্তু এত এই জায়গাতে ইলিয়াস ভাই একটু আমি থেমে একটা বিরতি নিয়ে আবার ফিরে আসি, বাকি প্রিন্স ভাই সহ অন্যরা কথা বলবেন এবং দর্শক আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আজকে অনুষ্ঠানে সর্বশেষ বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আমাদের সাথে তিনজন আলোচক উপস্থিত আছেন, রুহিন হোসেন প্রিন্স, ইলিয়াস খান এবং ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম। আমরা যেই আলাপ করলাম আজকে কিছুটা, বিশেষ করে একটু র্যাপ আপ করতে চাই। বিশেষ করে প্রিন্স ভাই যেই ডিসকাশনগুলো হলো, আপনি একটা বিরতির সময় আলাপ করছিলাম আপনাদের রাজনৈতিক দলগুলোর যেহেতু চিফ অ্যাডভাইজার বা অন্য অ্যাডভাইজারদের সাথে কথা বলবার সুযোগ হয়েছে এবং সামনেও হবে, আপনারা কতটুকু সেখানে বলতে পারছেন স্কোপ অফ ওয়ার্কগুলো নিয়ে? না, অ্যাকচুয়ালি সেদিন আমাদের সাথে যে কথা, সব দলের সাথেই কথা হয়েছে, এটা প্রত্যেকে এসছে, সময় কম ছিল, এটাই বাস্তব, সেখানে খুব একটা বেশি কথা হয়নি। কিন্তু এই কথা ওনারা যেটা বলেছেন সেটা আমি মনে হয় দেশবাসীরও জানা থাকা দরকারই, যে সেপ্টেম্বরে ওনারা সব রাজনৈতিক দলগুলোর সাথে আরও বেশি করে কথা বলবেন। সুতরাং সেটা টাইম টু টাইম বলাও দরকার এবং ওপিনিয়নগুলোও নেওয়া দরকার, যাতে করে এটা পার্টিসিপেটরি থাকে। যেমন এই কথাটা ওনাদেরও কথা আমরা বারবার বলছি যে আমরা যে কাজ করব 3টা কাজ যেন খুব জরুরি ভিত্তিতে করি সর্বত্র। একটা তো কোন কাজ অগ্রাধিকার দেবো, ক্ষিপ্রতার সাথে করবো, এটা যারা দায়িত্বপ্রাপ্ত তাদের, কিন্তু 1 নম্বর সব কিছুতে স্বচ্ছতা থাকতে হবে, 2 নম্বর হচ্ছে জবাবদিহিতা থাকতে হবে, 3 নম্বর হচ্ছে যে কাজটা করবো ওই সংশ্লিষ্ট জনগণের তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ধরুন আমি প্রসঙ্গক্রমে এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেই এখন মনে হলো বলে বলি, ধরুন মিডিয়া জগৎটা একটু আগে যে আলোচনা করলেন, কেন এটা থাকবে? কারণ মানুষ এত সবের পরে কিন্তু দেখবেন সর্বশেষ ভরসা করে মিডিয়ার। এই যে গত বছর এই যে এর আগের যে এই যে ফ্যাসিস্টিক স্বৈরাচারী যে সরকার ছিল, তারপরও আমি যখন বাইরে যাইতাম বা আপনারাও সবাই এটা সাক্ষী নিশ্চয়ই দেখবেন, এত সবের পরে মানুষ টেলিভিশন দেখার কল্যাণে আমাদের কাছে সুখ দুঃখের কথা বলতো। সে জানে কিছু হবে না, তবু বলতো ওনারা যদি টেলিভিশনে তুলে ধরে আমাদের কথাটা বলেন, তাহলে আপনি এইটা থেকে তার প্রত্যাশা চিন্তা করেন। তো এই জায়গায় যে পরিমাণ দলীয়করণ, সুবিধাবাদিতা, সুবিধা ভোগকরিতা, এইটাকে পুরো পাল্টায় ফেলতে হবে, পুরো মনোজগৎটা পাল্টে একদিনে হবে আমি তা বলছি না। এবং এইটা থাকতে হবে, মিডিয়া বা যে যেখানে আছে সে এর বেশি সে নিতে পারবে না।
তাকে আইনিভাবে কি দেবেন সেটা অন্য জিনিস বলছে, তার অন্য জায়গায় নিশ্চয়তা দিতে হবে, এবং এই প্রতিষ্ঠানগুলো যেন কোনোদিন কারোর উপরে তাকিয়ে না থাকে। যেমন ধরুন আগে একেবারে সবই ছিল বিটিভি, এখন যেন পাল্টা বিটিভি সব না হয়, সেটা আপনার খেয়াল করতে হবে। এখন যদি সবই পাল্টা বিটিভি আপনি করেন তাহলে মানুষ বলবো ও যে লাউ সেই কদু, তাহলে শুরুতে মানুষ যাতে হোঁচট না খায় সেই কাজটা করতে হবে। এবং সেই কাজ করার ক্ষেত্রে আমরা ওনাদেরকে বলেছি যে আপনারা যে কাজ করবেন যদি পার্টিসিপেটরি মেথডটা থাকে এবং যদি আপনাদের বিরুদ্ধে কোনো প্রশ্ন না ওঠে যে আপনারা বিশেষ দল বা বিশেষ গোষ্ঠীর লোক, একেবারে এটা পরিষ্কার ভাষা আমরা বলেছি সেদিন অল্প সময় আমাদের বামপন্থীদের পক্ষ থেকে আমরা পরিষ্কার বলেছি যে বিশেষ দল বিশেষ গোষ্ঠীর লোক এটা যেন কখনো প্রতিভাত না হয়। প্রতিভাত হলে কিন্তু আপনার নিরপেক্ষতা হারাবেন এবং মানুষ হতাশ হলে আপনি মানুষকে সাথে না রেখে কাজ করতে পারবেন না। কারণ এইটা করতে হবে। আমি আজকে আলোচনা তুলছি না, খালি এইটাও একটু মনে করিয়ে দিতে চাই। যেমন আজকে আমার বিবেচনা একটা ভালো ডিসকাশন হলো, মনে রাখা উচিত আমাদের এই ধরনের একটা ঘটনার পরেও আভ্যন্তরীণ শত্রুপক্ষ থাকে, যারা দীর্ঘদিন ধরে এরকমের একটা স্বৈরাচারী ফ্যাসিস্টিক হয়েছিল, তারা তো এমনিতে চুপচাপ বসে থাকবে ভাবা কঠিন। এর বাইরেও আমাদের অপশক্তি আছে, দেশের মধ্যে আরো নানা অপশক্তি আছে, আমি ব্যাখ্যায় গেলাম না। বাইরে মনে রাখতে হবে আমাদের দেশের উপরে ভূ রাজনৈতিক করার নানা ধরনের আধিপত্যবাদী শক্তি থাকে, তাহলে এই সবটাই তো এদের মোকাবেলা করতে হবে। তাহলে মোকাবেলা করার ক্ষেত্রে একটাই তো শক্তি আছে, দেশের জনগণ। জনগণকে আস্থায় নিয়ে ওনাদের দল নিরপেক্ষ অবস্থান যদি ঠিক রাখতে পারে, আমার ধারণা যে আমরা যে প্রত্যাশা করি, যে কারণে এই যে শত শত মানুষ জীবন দিল, আসলে এই কথা বললেই তো শিহরিয়ে উঠতে হয়, কারণ এত অল্প সময়ে এই ধরনের ঘটনাতে, এই ধরনের হত্যাযজ্ঞের ঘটনা কল্পনাই আমরা কেউ করতে পারি না। এর তো বিচার হইতেই হবে প্রত্যেকটা ধরে ধরে। সুতরাং জনগণকে আস্থায় নিয়ে তারা কাজটা করবে দল নিরপেক্ষ অবস্থান থেকে, সেটি আমাদের প্রত্যাশা থাকবে। ধন্যবাদ প্রিন্স ভাই। এই জায়গাতে বিশেষ করে ইলিয়াস ভাই, আপনি সবচেয়ে বড় জার্নালিস্টদের এপেক্স বডির জেনারেল সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। যখন মিডিয়ার কথা একটু আগে এলো, আপনি নিজেও লক্ষ্য করেছেন যে জনগণ কিছু মিডিয়াকে এন্ডোর্স করেছে তাদের জাজমেন্ট দিয়ে, আবার কিছু মিডিয়াকে তারা বয়কটও করেছে। এই যে জনগণের একটা সাপোর্ট, এটিকে নিয়েই তো মিডিয়া কাজ করে। আসলে আমরা তো জানতাম যে মিডিয়ার সমাজের দর্পণ, কিন্তু সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে আগামী দিনের মিডিয়া রিফর্মেশনে কি হওয়া উচিত? আসলে ভালো কিছু হবে আমি আশা করি, কারণ বাংলাদেশে এমন বাস্তবতা দাঁড়িয়েছিল যেমন ওয়াশিংটন পোস্টের এডিটর হওয়া সম্ভব, কিন্তু যদি আওয়ামী লীগ না করতেন তিনি কিন্তু কখনো পেতেন না, মিডিয়া বের করার যে অনুমতি সেটি কিন্তু পেতেন না। টেলিভিশন নিউজ পেপার মালিক কারা আমরা জানি, বড় বড় গ্রুপ, বড় বড় দুর্নীতিবাজ যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, তাদের কিন্তু অনেকে আছে। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা এইখানে আরেকটি আমি কথা বলে যাই যে আমাদের পার্লামেন্টে একটা পত্রিকার সংখ্যা প্রকাশ করা হয়, আমরা নিশ্চয়ই দেখেছি যে পত্রিকা ধরুন এক কপিও চলে না বাংলাদেশে, এক কপি কিনে সিরিয়ালের উপরের দিকে থাকে, সেটি ধরেন দেখায় 2 লাখ সার্কুলেশন, 1.5 লাখ সার্কুলেশন। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। বিজ্ঞাপন কালেক্ট করে যে আমরা সেটি সিরিয়ালে আছে, এগুলো যেন না হয়। এবং পত্রিকার বা টেলিভিশনের মালিক কারা হতে পারে, আমি এক পর্যায়ে রাগ করে বলেছি এটি সংবাদ মাধ্যম, এটি গণমাধ্যম না, এগুলো জনগণের কথা বলে না, আসলে বলেনি দীর্ঘদিন। যেমন 5 তারিখ সকালে উঠে আমি বিস্মিত হয়ে গেছি, এই ছেলেরা লং মার্চ ঘোষণা করেছে, কোনো টেলিভিশনে কিছু দেখাচ্ছে না, ফাঁকা, একদম সব ফাঁকা দেখাচ্ছে। কিন্তু পরে দেখলাম যে মিডিয়ার সঙ্গে সঙ্গে চেঞ্জ হতো। হাওয়া দেখে যদি মিডিয়া ঘোরে তাহলে তো হবে না। মিডিয়া তো বেসিক্যালি কাউকে ক্ষমতায় আনা বা কাউকে ক্ষমতা থেকে নামাতে চায় না, তারা মেসেজ কনভে করবে, বাস্তবে যেটা ঘটছে সেটি থেকে মানুষ সত্য তথ্যটা নিয়ে নেবে। সুতরাং মিডিয়ার পারমিশন থেকে শুরু করে সব কিছু সিস্টেমেটিক হতে হয়, আমরা সেটি প্রত্যাশা করি। আর আরেকটি কথা আমি ভুলে যাবো, এই জন্য বলে রাখি যে দুর্নীতি কোথায় গিয়েছিল। বেসিক ব্যাংক একটি বাংলাদেশের ব্যাংক আছে এবং এটি খুব লাভজনক ব্যাংক ছিল এক সময়। এই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এবং এই সরকার কর্তৃক নিয়োজিত আব্দুল্লাহ বাচ্চু, অনেক টাকা, হাজার হাজার কোটি টাকা বলা হয় তিনি লুটপাট করেছে, সেটাও মিডিয়ায় এসেছিল, সরকার ধরে নাই। কিন্তু তার বিরুদ্ধে পার্লামেন্টে অর্থমন্ত্রী জনাব আব্দুল মুহিত তিনি 5 বার বলেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অর্থমন্ত্রী বলার পরও যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না, তার ক্ষমতার উৎস কোথায়? আমাদের এটি কিন্তু আমাদের বুঝতে হবে। তো এইভাবে দুর্নীতির মৎসব চলেছে। দুর্নীতি যেন একটা, আগে যেমন আমরা প্রথম দিকে সাংবাদিক শুরু করছি 1 কোটি 2 কোটি টাকার দুর্নীতি শুনলে আমরা খুব
কি বলে যে বিরাট আশ্চর্য হতাম। হ্যাঁ। এখন 100-200 কোটি টাকা কোনো দুর্নীতি না, হাজার হাজার কোটি টাকা। আপনি দেখুন এই যে মেগা প্রজেক্টের নামে যে প্রত্যেকটা স্বৈরাচার কোনো একটি জিনিস ভর করে তারপর তার শাসন চালাচ্ছে। এই সরকার ব্যবস্থা উদ্যোগ নিয়েছিল, তারা জনগণের কল্যাণ দেখে, স্থাপনা দেখেই তারা টিকে থাকবে, তথাকথিত উন্নয়ন, কসমেটিক ডেভেলপমেন্ট। আমার মাথায় আজকে 1.5 লক্ষ টাকা ঋণের বোঝা আছে, বৈদেশিক ঋণের বোঝা আছে। আমি তো এটা চাই না, কিন্তু 4 ভাগ দর্শনের মতো আমি ধার করলে ঘি খাবো, আমার দরকার নেই তো। একটি জাতিকে দাঁড়াতে হলে তো তার এসব থেকে মুক্ত থাকতে হবে। কিন্তু আমরা দেখলাম যে প্রজেক্টটা 1 লাখ টাকায় শুরু করলো, সেটি হয়ে গেল 1 কোটি টাকা। এরকম দিনের পর দিন হয়েছে। তার মানে ইলিয়াস ভাই, আপনি যেটা বলছেন যে এই যে যেই টাকাগুলো পাচার হলো, কিংবা আপনি যেটা বললেন যে কারণে আমরা এই ঋণের বোঝা মাথায় নিয়ে আছি, সেগুলির সমাধানের জন্য তো একটা প্ল্যান লাগবে। আদারওয়াইজ তো আপনার সেই টাকা আপনি ফেরত আনতে পারবেন না, বা অর্থনীতি ভঙ্গুরই থেকে যাবে এরকম। না, আমি অত্যন্ত আশাবাদী। এখন যিনি অর্থ উপদেষ্টা হয়েছে সালাউদ্দিন সাহেব, তিনি তো বাংলাদেশ ব্যাংক গভর্নর ছিলেন, তিনি খুব দক্ষ লোক বলেই আমরা জানি। এবং আশা করতে চাই প্রেসিডেন্ট ভাই যেটি বলেছে, দুর্নীতি যদি না করতে চায়, দুর্নীতি না করলে এসব সংকট দূর হয়ে যাবে বলে আমি মনে করি। এবং বাংলাদেশের মানুষ কিন্তু ব্যাপক সাড়া দিয়েছে। আমাদের রিজার্ভে ব্যাপক সংকট রয়েছে, কিন্তু রেমিটেন্স কিন্তু সবাই খুব বেশি করে পাঠাতে শুরু করেছে। এবং অনেক প্রবাসী তারা কিন্তু বলেছে যে আমরা এখন দ্বিগুণ রেমিটেন্স পাঠাবো। সুতরাং এটি হলে তো ভালো। এবং দেশের অর্থনীতি মেরুদণ্ড তো আমাদের এখন রেমিটেন্স এবং গার্মেন্টস। দেখুন, এই গণতন্ত্রহীনতার কারণে জিএসপি সুবিধা বাদ গেছে, আমাদের নানা কিছু বাদ গেছে। ধরুন আমি এই স্টুডিওতে বলে যাই, জানি না এরা শুনবে কিনা, এই যে বিজেএমির যিনি এখন সভাপতি, মিস্টার মিরপুরে বাসা কি কোচি সাহেব, তিনি 4 তারিখ বোধ হয় তিনি মিরপুরে সমাবেশ করেছে, এবং আমাকে অনেকে বলেছেন তিনি নিজে গুলি করেছেন। এরকম একটা লোক যদি এত বড় একটি সংগঠন, যে সংগঠনের ধরুন যে এই গার্মেন্টসের কাজ করে মোর দ্যান 40 লাখ, এবং তাদের সঙ্গে 5 জন করে 2 কোটি লোক জড়িত, তার সভাপতি যদি একটি দলের পক্ষ হয়ে গোলাগুলি করে ছাত্রদের নিবৃত, জনগণের নিবৃত করতে চায়, সংগঠনগুলোর মান কোথায় নিয়েছে? যেমন আগে আমরা সব বড় বড় সংগঠনের সভাপতি সেক্রেটারির নাম জানতাম, যেমন কি বলে ইঞ্জিনিয়ারিং সভাপতিকে আমরা জানতাম, তারপরে বিএমএ সভাপতিকে জানতাম, ওই ক্ষেত্রে রেনাউন্ড ছিলেন। হ্যাঁ, এখন কিন্তু নামও জানি না। যা আমার যাকে পছন্দ, বিশেষ জায়গাতে বলে যাবে। আমি টক শুনি একটা কথা বলি, গণমাধ্যমে কি অবস্থা করেছে, প্রত্যেকটা টেলিভিশনের এগেনস্টে, প্রত্যেকটা নিউজ পেপার এগেনস্টে মানুষ বসে ছিল বিভিন্ন জায়গায়। কে টক শোতে আসবে, কে না আসবে, টেলিভিশনের কিন্তু ক্ষমতা নেই। বিশেষ জায়গাতে বলে দেওয়া হতো অমুক আসবে, অমুক আসতে পারবে না, তালিকা করা হতো। এটা তো কোনো গণতান্ত্রিক দেশ হয় না, কিন্তু এগুলো চলেছে, দীর্ঘদিন ধরে চলেছে। এগুলো থেকে উত্তরের কথাই চ্যালেঞ্জ হিসেবে আছে, অসীম ভাই বলবেন তো এই অবশ্যই। এবং এই ক্ষেত্রে কিন্তু প্রেস ক্লাবের কথাও সম্প্রতি মাঝে মধ্যে আলোচনায় এসেছে, যে প্রেস ক্লাবও গণতান্ত্রিকভাবে আপনারা চালাতে পেরেছেন কিনা। সেই প্রশ্ন উত্তর এখানে না দিই, কারণ প্রেস ক্লাব আমাদের আপনার নিজস্ব সংগঠন, পরে অন্য আলোচনায় করা যাবে। যে ব্যারিস্টার অসীম, আমি প্রিন্স ভাই বলেছেন এবং ইলিয়াস নিজেও বলেছেন যে দুর্নীতির কথা বলা হয়েছে। দেখেন, দুর্নীতি দমন কমিশনটাকে এমনভাবে ব্যবহার করা হয়েছে যে যার দুর্নীতি প্রতিরোধ, দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করবে, কিন্তু এই দুর্নীতি দমন কমিশনকে সরকার রাজনৈতিক বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের চরিত্র হননের জন্য একটা টুলস হিসেবে ব্যবহার করেছে। দেখেন, আজকে আমরা লক্ষ হাজার কোটিটা, 93 বিলিয়ন ডলার এদেশ থেকে চলে গেছে। একটু আগে বাচ্চু সাহেব নামে এক ভদ্রলোকের কথা বললেন যে তার 4,500 কোটি টাকা, আপনার পিয়ন 450 কোটি টাকা, ফরিদপুরের ছাত্রলীগের নেতার 2000 কোটি টাকা। আমি বলছি এগুলি মাইক্রো লেভেল, ম্যাক্রো লেভেল, মাইক্রো লেভেল না, এই লেভেলে। দেখেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়া, মজলুমের নেত্রী, 3বার প্রধানমন্ত্রী ছিলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপসহীনভাবে যিনি রাজপথে পিচঢালা রাজপথে বসে পড়তেন, সেই নেত্রীকে আপনার কতটা বছর জেলখানায় থাকতে হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় মাত্র কত টাকা? 2 কোটি টাকা দিয়েছে কুয়েত সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে, ব্যক্তিগতভাবে ওই টাকাটা তারা অনুদান হিসেবে দিয়েছে। হয়তো বা প্রসিডিউরাল মিস্টেক, যে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে, সেই টাকা বেড়ে 6.5 কোটি টাকার উপরে হয়েছে। আপনি দিয়েছেন কি? ওনারা, আপনার শেখ হাসিনা, আপনি নিজে বলতেন আওয়ামী লীগের নেত্রী, যে এতিমের টাকা মেরে খেয়েছে। মানে এটা মানুষের কাছে যে ওনার যে রেপুটেশনটা, সেটাকে লস করানোর জন্য যা কিছু করার দরকার তা করেছে। তারেক রহমান আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি আপনার লন্ডনে এক্সাইল জীবনযাপন করছেন, তার বিরুদ্ধে আপনার মানি লন্ডারিংয়ের মামলা করেছেন।
যে বিচারক তাকে খালাস দিয়েছেন সেই বিচারক এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। এমন একটি দেশ যে টেলিভিশনে কোর্ট দিয়ে রায় দেওয়া হয়েছে যে তারেক সাহেব যাতে কোনো কথা কোথাও না বলতে আমি একটু বলছি, আমি আসছি সেই জিনিসটা হচ্ছে যে আমি ওই কথাটাও ঠিক আছে আমি অ্যাড করি, কিন্তু আমার কথাটা হচ্ছে দেখেন যে আমি এই যে পত্রিকার কথা বললেন, ফ্রিডম অফ প্রেসের কথা বলেন, আপনার যখন সিন্ডিকেট করে কোনো রাজনৈতিক নেতা নেত্রী চরিত্রহরণ করতে যায়, আমি ডেইলি স্টারে রেফারেন্স দিয়ে বলি, ডেবরা লেভেনপোর্ট আপনার FBI এজেন্ট এনে সরকার কোটি কোটি টাকা খরচ করেছেন। কোর্টে এসে বলা হয়েছে যে এটা কি সিঙ্গাপুরে আটক করা টাকা? সে বলেছে জি, ইয়েস, দ্যাট ইজ ইট, নাথিং এলস। Is this the amount that has been laundered? No, that was not the question. Is this the amount you seized from Singapore? Yes. পরদিন পত্রিকা লাল, আমি বলি তারিক laundered money. There is no nexus between তারিক রহমান and the money laundering. Even গিয়াসউদ্দিন আল মামুন, যাকে সাজা দেওয়া হয়েছে তারিক রহমান সহ, খালাস করা হয়েছে দুজনকে, পরবর্তীতে এসে আপনার অ্যাপিলে হাইকোর্টে এসে সেটাকে সরকার রিভার্স করেছে। আমার কথাটা হচ্ছে যে টাকা দিয়েছে কে? সিঙ্গাপুর থেকে একজন ভদ্র মহিলা সাম ইসলাম 80 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জন্য তার গিয়াসউদ্দিন মামুন সাহেব নাকি টাকা চেয়েছেন। যদি মামলা হতো তাহলে হয়তো চাঁদাবাজির মামলা হতে পারত। ওই মহিলা তো আসামি হয়নি মানি লন্ডারিংয়ের। কেন হয়নি জানেন? বিকজ ওই মহিলার এস্টাবলিশমেন্ট সিঙ্গাপুরে আছে, ওই মহিলা পাওয়ার প্ল্যান্টের বড় একজন ব্যবসায়ী, সে তার বৈধ টাকা থেকেই মামুন সাহেবকে যদি টাকা দিয়ে থাকেন, সেটা হলো গিয়ে মামুন সাহেব যদি সেটা ডিসক্লোজ না করেন, সেটার জন্য আয়কর আইনে ফাইন হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে। তারেক রহমানের সঙ্গে তো আপনার সাপ্লিমেন্টারি কার্ডের জন্য আপনি সাজা দিতে পারেন না। ডেইলি স্টার কেন লিখবে যে তারিক লন্ডার মানি? তাহলে এটা কোন ধরনের সাংবাদিকতা? এই জিনিসগুলো নিয়েও আপনি মনে করছেন যে সামনের দিনে যাতে না হয় সেটাও আমি মনে করি ঘটনাগুলো। এবং আমরা একদমই শেষের দিকে লাস্ট মিনিট একটু সবার কাছ থেকে শুনি, বিশেষ করে স্পেসিফিক কোনো প্রেসিং পয়েন্ট থাকলে একটু ক্লোজিং রিমার্কসের মতো। প্রিন্স ভাই। না, এই আপনি মনে হলো আর কি, দেখুন আমরা খুব মজা করে ছাত্র আন্দোলন থেকে বিদায় নেওয়ার পরে তখন রাজনীতি মানে ছাত্র আন্দোলনে থাকা অবস্থায় একটা বক্তৃতা করতাম, সেটা আমি বরাবরই একটু বলার চেষ্টা করি যে ক্ষমতায় প্রথমে বসলে যে হাতের ডান পাশের আমাদের স্বভাবের ড্রয়ারটা টানা হয়, ওইখানে একটা চশমা থাকে, ওই চশমাটা চোখে দিলে পুরনো আমলাদের যে কাগজপত্র আছে ওইটাই তারা দিয়ে দেয়, আমরা ওইটা সই করে চলি। সেইটা থেকে আমাদের কিন্তু যদি পরিত্রাণ না পাই, অন্তর্বর্তীকালীন সরকারও বিপদে পড়বে। যেমন ধরুন, প্রসঙ্গক্রমে বলছি, আলোচনার প্রয়োজন নাই, যে দুইজনকে ধরা হলো দেখলাম, নাম বলতে ইচ্ছা করে না, তা সে যে মামলায় ধরা হলো এটা তো সে পুরনো নাটকের মতো, তো দরকার নেই, এদেরকে তো আরো বড় মামলায় ধরা। নিউ মার্কেটের হত্যা মামলা জিনিসটাকে হালকা করে ফেলা। আমি তো সেটাই বলছি যে আপনি তাহলে যদি বলেন যে এই যে পুলিশরা আগে যে কি লক্ষ লক্ষ মানুষকে মামলা করছে, আপনি একটা দিলেন, ওর সাথে একটা যুক্ত করে দেবেন, সবই তো আবার হালকা করে দেবে, পরে ভবিষ্যতে বলবে যে এই যে দেখেন এই নেতাদের এই মামলা দিয়ে, হ্যাঁ, এইটাকে তথাকথিত রাজনীতিকরণ করা হয়ে যাবে। আপনি এখানে পারফেক্ট জায়গায় পারফেক্টটা যদি না ধরতে পারেন, তাহলে কিন্তু পুরো জিনিসটা হালকা হয়ে যাবে, যেটা এইবারের এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের কাছে আমরা দেখলাম যে রংপুরের তার চার্জশিটেও তাকে অন্যভাবে চিত্রায়িত করা হয়েছে। এই যে যেই ছাত্রটি মারা গেল, খুব রিপোর্ট দিয়েছে পুলিশের গুলিতে মারা যায়, ওটা তাদের নিজেদের ক্রসফায়ারে। সেটাই বলছি যে সেই জায়গাগুলো তো দেখতে হবে। আপনি আগের স্বৈরাচার ফ্যাসিস্টিক সরকারের ধারাবাহিকতা যেটা ছিল, আমরা যদি পুরো আমলাতন্ত্র এবং তার উপরে নির্ভর করে এই জায়গায় করি, তারপর আপনি সংস্কার, যেটা বড় বড় জায়গার কথা বলছি, আপনি কিন্তু পুরো যে কাজটাই আপনি শুরু করবেন পুরোটাই সংস্কারের মধ্য দিয়ে করার জায়গাটা যাইতে হবে। তাই না হলে কিন্তু আপনি আবারই একটা দেখবেন যে ওই একই রকমই গতানুগতিকতার মধ্যে পড়ে গেলেন। আশা করি সেই রকমের জায়গায় আমরা যাব না। সেইটা যদি যাই তাহলে মানুষ আরেকবার আশাহত হবে, যেটা আমাদের মোটেই কাঙ্ক্ষিত নয়। এবং ইলিয়াস ভাই, লাস্ট মিনিট ক্লোজিং। না, আমরা গণতান্ত্রিক সরকার চাই, যত দ্রুত সম্ভব সেটা দেওয়া হোক। সুশাসন চাই আমরা, যে দুর্বৃত্ত শাসন চলেছে এর থেকে মানুষ বেরিয়ে আসছে। একটা দেশে 50 লক্ষর বেশি বিরোধী দল নেতাকর্মী মামলা আসামি, এটা হতে পারে কোনো দেশে, কোনো সভ্য দেশে? তারপর অন্যান্য চিত্র তো আছেই, ধরুন পাহাড়ে গিয়ে থেকেছে, চরে গিয়ে থেকেছে, ঘুমোতে পারে না মানুষ, আয়না ঘরের যে চিত্র বেরিয়ে আসছে এখন, আয়না ঘরের চিত্র। এবং খুব দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের খারাপ লেগেছে যে পুলিশের উপরে যে মানুষের কত ক্ষোভ। 100 আসামি, 5000 অজ্ঞাত আসামি, সবাইকে ধরে ধরে মাসে মাসে চাঁদা দিতে হবে, নানা কিছু করতে হবে। মানুষ এত ক্ষুব্ধ কেন হয়েছে? এই কারণে তো হয়েছে। সুতরাং এগুলো যেন না হয়, রাষ্ট্র সংস্কার করতে হবে। বিভিন্ন বাহিনী একদম বিভিন্ন প্রতিষ্ঠান শেষ করে দিয়েছে, এগুলো থেকে আমরা যাতে মুক্তি পাই। কারণ আমাদের ছোট্ট একটি দেশ, অনেক মানুষ
নানা ধরনের সংকট রয়েছে। যেমন দেশের মধ্যবিত্ত শ্রেণী বলতে কিন্তু কিছু আর নেই, অলিগার্ক শ্রেণীর সৃষ্টি হচ্ছে, আর মানুষ একদম নিম্ন বিত্তহীন মানুষ হয়েছে। মাঝে যে শ্রেণীটা সেটি কিন্তু নাই, বাট একটা দেশের কিন্তু তারাই মূল প্রাণ, মধ্যবিত্ত শ্রেণী। আমাদের দেশ থেকে সেটি ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমরা চাই সবাই আমরা ভালো থাকি, এবং বিশেষ করে শিক্ষাঙ্গন কয়েক লক্ষ লক্ষ ঘন্টা কিন্তু শিক্ষা ঘন্টা নষ্ট হয়েছে। এই যে এই আন্দোলনে ঢাকা পড়েছে, সব পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান খুলেনি, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচাররা কিন্তু আন্দোলন করেছিল, তাদের পেনশন আছে, তারপর আবার পেনশন। এটা লাস্ট ট্রাই, বিভিন্ন মানুষের কাছে টাকা নেয়ার একটি ফন্দি এঁটেছিল তারা, কারণ যার পেনশন আছে তাকে তো নতুন করে পেনশন দেওয়ার দরকার নেই। এটিও তো পরে ক্যান্সেল করতে বাধ্য হলো, সেটি ক্যান্সেল। সুতরাং আমরা সেই আলোচনা আজকে যাচ্ছি না। ধন্যবাদ অসীম ভাই, লাস্ট 30 সেকেন্ড একটু শেষ। আমি শেষ কথাটা যেটা বলছি যে এখন যে সরকার আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, আমি ওনাদের কাছে আশা করব যে সমস্ত অনিয়ম দুর্নীতি হয়েছে সেগুলোকে ওনাকে, যারা এর সঙ্গে জড়িত তাদেরকে বিচারের সম্মুখীন করবেন। তার কারণটা এটাই হচ্ছে যেন পরবর্তীতে যেই সরকারই আসুক না কেন, কোনো না কোনো রাজনৈতিক দলের হোক, কোনো না দলের সরকার হবে, তখন বলবে যে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তীতে আপনার এই ধরনের বিচার বা এই ধরনের বিচারের সম্মুখীন করা হয়েছে। সো বিতর্কে যেন কেউ না থাকে। দ্বিতীয় কথা হচ্ছে যে ওনারা এমন একটা পরিবেশ তৈরি করবেন যেন বাংলাদেশে পরবর্তীতে যে কোনো সরকারই আসুক না কেন, আমরা যেন আইনের শাসন, সুশাসনটা আমরা প্রতিষ্ঠিত করতে পারি, প্রতিষ্ঠানগুলো যেন শক্তিশালী। আজকের আলোচনা অংশ নেবার জন্য ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, ইলিয়াস খান এবং রহিন হোসেন প্রিন্স, তিনজনকেই, এবং দর্শক যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ। আগামীতে অন্য আমরা আবারও কথা বলবো, সেই পর্যন্ত ভালো থাকবেন আশাবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।